শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা জুলাই অভ্যুত্থানে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে আত্মত্যাগ করে গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি। আমার যে সকল ভাইয়েরা এখনো চিকিৎসার অভাবে হসপিটালের বেডে কাতরাচ্ছে, এখনো অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না বা চিকিৎসা শেষ হচ্ছে না, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমার আজকে খুব 4 তারিখের কথা মনে পড়তেছে, 4 আগস্ট। 4 আগস্টে আমার আশেপাশে কে ছিলেন আমি জানি না ঠিকভাবে, তবে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যখন দুপুর 12টা বাজে, 11:40 রাইট, 11:40 বাজে আমাদেরকে টিয়ার শেল মেরে, তারপর হচ্ছে বুলেট মেরে নিউ মার্কেট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বারবার আমরা আবার আগের জায়গায় ফিরে আসতে চাচ্ছিলাম, কিন্তু সম্ভব হচ্ছিল না। তো এক পর্যায়ে নিউ মার্কেটের যে সামনে গিয়ে বাম দিকে একটা রাস্তা গেছে, ওইখানে আমরা প্রায় 150 ছেলেরা ছিলাম। তো সামনে থেকেও শ্যুট করতে করতে আসতেছে, আবার পিছন থেকেও শ্যুট করতে করতে আসতেছে। আমরা 150 ছেলে পেলে মাঝখানে পড়ে গেছিলাম, ওখানে আমিও ছিলাম। তো ওই দিন হচ্ছে সৌভাগ্যক্রমে বেঁচে গেছি, আর নয়তো ওই দিন হয়তো বাঁচতে পারতাম না। আর যাদের জন্য আমি আজকে এখানে ওই দিন বেঁচে ফিরছি, এদের হয়তো বা কেউ না কেউ এখানে আছেন, আহত হয়েছেন। কারণ আমার আল্লাহর রহমতে একটা অ্যাম্বুলেন্স আসছিল, তো অ্যাম্বুলেন্সে জোর করে উঠাই দিছিল। অ্যাম্বুলেন্সের সিটের নিচে ছিলাম আমি, যার ফলে ছাত্রলীগ আমাকে পায় নাই। পাইলে হয়তো ওই দিন আমাকে মেরে ফেলতো। কিন্তু আমি ওইখানে একা ছিলাম না, আরও 150 মানুষ ছিল, সবাই কিন্তু ওখানে রয়ে গেছে। আমি জানি না যে তারা কে বেঁচে ফিরছে, কে আহত হয়ে ফিরছে, কে ফিরছে কি ফিরে নাই, এটা আমি জানি না। তো আমি মনে করি আজকের মঞ্চের যে চেয়ারগুলোয় আমরা বসে আছি, এই চেয়ারগুলোয় আপনাদের বসে থাকার কথা ছিল। এখানে জুলাই অভ্যুত্থানে প্রত্যেকের ভূমিকা আছে, কিন্তু আমার যেই ভাইটা হাত হারাইছে, যেই ভাইটা পা হারাইছে, আমার যেই বোনটা স্বামী হারাইছে, আমার যেই বোনটা ভাই হারাইছে, যে মা তার সন্তান হারাইছে, তাদের ভূমিকা আরও বেশি, তাদের প্রতি স্যালুট। এবং এই জাতি যেদিন এদের ভূমিকা ভুলে যাবে, সেদিন এই দেশ পথ হারাবে, এই জাতি পথ হারাবে। তো কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নাই আসলে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে যখন দেখেছে যে তাদের সন্তানেরা, তাদের ভাইয়েরা রাস্তায় গুলি খায় মরতেছে, নির্বিচারে গুলি চালানো হচ্ছে, তখন একটা মানুষও বাসায় বসে থাকে নাই। ফেসিবাদের দোসর ছাড়া প্রত্যেকেই রাজপথে নেমেছে। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই অভ্যুত্থানকে আমরা মনে রাখবো নাকি জুলাই অভ্যুত্থানকে ভুলে যাব। যদি আমরা জুলাই অভ্যুত্থানকে ভুলে যাই, তাহলে হয়তোবা আমাদের এই দেশ আরো 50 বছর স্বপ্ন দেখতে ভুলে যাবে। আমরা শুধুমাত্র খুনি হাসিনাকে সরায় দেওয়ার জন্য আন্দোলন করি নাই। হাসিনা একটা না, যদি একটা হাসিনা হইতো 16 বছর যাবত এই রাজনীতিটা করতে পারতো না, 16 বছর যাবত শাসন শোষণ দখলদারিত্ব করতে পারতো না। বাংলাদেশে হাসিনার অভাব নাই, অনেক হাসিনা আছে। এবং এমনও হতে পারে পরবর্তীতে যারা আসবে, সরকার গঠন করবে, তারাও যে হাসিনা হয়ে উঠবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। মানুষ যখন ক্ষমতায় যায় তখন প্রতিশ্রুতি ভুলে যায়। ক্ষমতায় যাওয়ার আগে
অনেক রসালো কথা বলবে, খুবই স্বাভাবিক। তো ক্ষমতায় যখন যাবে তখন কতটুকু মনে রাখে সেটা হচ্ছে ভাবার বিষয়। যেই লোকটা রাজপথে তার পাশের মানুষটাকে বুলেটের আঘাতে মৃত্যুবরণ করতে দেখে নাই, যে রামদা দিয়ে কুপাইতে দেখে নাই তার সহযোদ্ধাকে, সে কখনো এই সহযোদ্ধাদের রক্তের দাম বুঝবে না। রাজনীতিবিদরা কয়জন রাজপথে ছিল? আমরা রক্ত দেখছি। এখানে যে মানুষগুলো আপনারা বসে আছেন, আমরা রক্ত দেখে এখানে বসে আছি আজকে। তাই রাজনীতিবিদ যারা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, রক্ত দিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। আমরা রাজপথ চিনে এখানে এসেছি, যে কোনো সময় আবার রাজপথে ফিরে যেতে পারি। তো আমরা আমার পাশের ভাইটাকে মরতে দেখছি, পাশের ভাইটাকে কুপাইতে দেখছি, টিয়ার সেল খাইতে দেখছি। যারা দেখেন নাই তারা সেই স্পিরিটটা ধারণ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। কে জানি দু একদিন আগে বলেছে যে ফেসিস্টকে বারবার ফেসিস্ট বলাটাও ঠিক না। ফেসিস্টকে কি আমরা চুমু দিব? 1000 বার 1 কোটি বার ফেসিস্টকে ফেসিস্ট বলবো। ফেসিস্টকে ফেসিস্ট বলার জন্যই আমরা রক্ত দিয়েছিলাম। তো যারা সুশীলতা দেখাচ্ছেন, যারা আবেগ দেখাচ্ছেন, মানবতা দেখাচ্ছেন, আমরা এত সুশীল হইতে পারি নাই, আমরা এত সুশীল হইতে পারবো না। এত মানবতা মানবিকতা আমাদের নাই। ফেসিস্টদের বিরুদ্ধে, ফেসিজমের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, যারা আমাদের বুকের উপর বুলেট চালাইছে, যারা আমাদেরকে কুপায়া হত্যা করছে, তাদের ব্যাপারে আমাদের কোনো রকম ছাড় দিয়ে চলবে না। যারা ছাড় দিবেন তাদের ব্যাপারেও আমাদের ভয়েস উঠবে, তাদের ব্যাপারেও আমরা কথা বলবো। তো এত সুশীলতা হওয়ার চেষ্টা করবেন না। পাশাপাশি যদি যারা দায়িত্বশীল জায়গাগুলোতে বসে আছেন, উপদেষ্টা প্যানেলে বলেন, বাংলাদেশের প্রত্যেকটা দায়িত্বশীল জায়গায়, আপনাদেরকে আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে হবে। যদি আপনারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে না পারেন, জনগণের নিকট জবাবদিহিতা করতে না পারেন, তাহলে সেই জায়গাগুলোতে আপনাদের প্রয়োজনীয়তা নাই। এই দেশের মানুষ যেমন খুনি হাসিনার বিকল্প খুঁজে নিতে পেরেছে, প্রত্যেকের বিকল্প খুঁজে নিতে পারবে সব সময়। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যা পরবর্তী বাংলাদেশকে স্বপ্ন দেখাবে। আমরা এই সংস্কার চাই, কারণ আগে কখনো আমরা দেখি নাই যে কোনো একটা ব্যাপারে দেশে কোনো কিছু হচ্ছে, সেটার ব্যাপারে ব্রিফিং আমরা দেখি নাই। আমরা ব্রিফিংটা যদি না দেখতে পারি তাহলে তো আমরা জবাবদিহিতা পাচ্ছি না। তো আপনারা এই 100 দিন পরে দেশে কি করেছেন কি করেন নাই সেই জবাবদিহিতা জনগণের নিকট পৌঁছাতে হবে। 100 দিনে কোন সেক্টরটাতে কতটুকু কাজ করেছেন সেটুকু উল্লেখ করতে হবে। পাশাপাশি এখনো যারা আমার ভাইয়েরা চিকিৎসার অভাবে আছে বা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে নাই, সেইটুকুর জবাবদিহিতা আপনাদের নিশ্চিত করতে হবে। যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা প্রদান করতে হবে। কিন্তু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কেন আপনাদেরকে ভেরিফাই করা প্রয়োজন? জুলাই অভ্যুত্থানে কি আমাদেরকে যখন এসে পিটাচ্ছিল, তখন তো যখন ধরেন আমাকে মারবে, আমি তো একটা ঘুষি দেওয়ারও চেষ্টা করব নাকি? তো ওই যে একটা ঘুষিকে যেই সন্ত্রাসীটা আহত হয়েছে, সে যেন আমাদের আবার তালিকাভুক্ত না হয়ে যায়। এবং প্রত্যেকটা জায়গায় ওরাই বিভিন্ন ঝামেলাগুলা করতেছে। আমরা জানি যে বাংলাদেশের সরকারের বা এই উপদেষ্টাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু 3 মাস হয়ে গেছে, যত সময় যাচ্ছে আমাদের ধৈর্য তত হারাচ্ছে। তাই যেন ধৈর্য থাকতে থাকতে এই সমস্যাগুলো সমাধান করা হয়, সেই দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। তো আপনারা হয়তো বা আগারগাঁওয়ের ওই দিনের ঘটনা জানেন কিনা জানি না, আহতদের যে একটা আন্দোলন ছিল, তো আমি ওইটাতে গিয়েছিলাম, আমি ঢাকায় ছিলাম এবং আপনাদের সাথে দেখা করার জন্য
আজকে সকালে এসে আমি চিটাগাংয়ে পৌঁছাইছি, আবার এখান থেকে শেষ করে আবার ঢাকায় চলে যাব, কালকে সিলেট যাব। আমাদের জীবনটা আসলে এভাবেই চলতেছে। তো ওই দিন আগারগাঁওয়ে ছিলাম, যখন এটা শুনি তখন হাসনাত ভাইয়ের সাথে আমি দৌড়ায় যাই যে আসলে এগুলো আমাদের বলার উচিত ছিল। আপনাদের কথাগুলা আপনাদের বলার আগে আমাদের বলতে হবে। তো ওই প্রেক্ষাপট থেকে গেলাম, গিয়ে দেখি যে আন্দোলন চলতেছে এবং আহতরা খুব সম্ভবত 20 থেকে 25 জন ছিল। আমি আপনাদেরকে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, আপনাদেরকে ব্যবহার করে আপনাদের সিম্পেথি নিয়ে যেন কেউ কিছু করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। তাহলে আমাদের এই জিনিসটা আগের মতো হয়ে যাবে। যেমন আগে জনগণের নিকট কোনো একটা সুবিধা পৌঁছাতে অনেকগুলো লেয়ার ব্যবহার করা হতো, মানে একটা স্তর থেকে আরেকটা স্তর, আরেকটা স্তর থেকে আরেকটা স্তর, আরেকটা স্তর থেকে আরেকটা স্তর, সেই নিচ পর্যন্ত আস্তে আস্তে জনগণ আসলে এইটুকু বড় থেকে এইটুকু পাইতো, তাই না? তো এই জিনিসটা যেন অন্য কেউ আবার আপনাদের সিম্পেথিটাকে কাজে লাগিয়ে করতে না পারে সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এর সামনে বুক পেতে দিয়ে ডাল হয়ে দাঁড়িয়েছিলাম আপনাদের সমস্যাগুলোর জন্য। ভয়েস হিসেবে আমার ভয়েসটা আগে উঠবে বাংলাদেশে, এইটুকু নিশ্চয়তা আমি আজকে আপনাদেরকে এখানে দিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যেন আপনাদেরকে ব্যবহার করে কেউ সিম্পেথি নিতে না পারে। তো আগারগাঁওয়ে যাওয়ার পর যেটা হলো, আমাকে আসলে অনলাইনে যেমন দেখা যায় বাস্তবে একটু ভিন্ন, হুট করে কেউ দেখলে চিনতে পারে না। তো সেই জায়গা থেকে আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম আর হাসনাত ভাই হচ্ছে তাদের সাথে ডিল করতেছিল। গুটি কয়েক মানুষ, 4-5 জন, যারা হচ্ছে বারবার সবাইকে উস্কে দিচ্ছিল। স্বাভাবিকভাবেই যখন আমি 3 মাস হসপিটালের বেডে শুয়ে থাকবো আমার ভালো লাগবে না। তো এমন অনেক ট্রিটমেন্ট আছে যেটা 3 মাসে হয় না, 4 মাস, 5 মাস বা 6 মাসও লাগে। এমনভাবে সন্ত্রাসীরা আমাদেরকে জখম করেছে। তো 3 মাসে যখন আমার ট্রিটমেন্টটা হবে না, আমি তখন অনেকটা বিরক্ত হব। আমি চাইবো যে যত দ্রুত সম্ভব এটা হয়। কিন্তু আমাদেরকে ফর্মাল প্রসিডিওরটা বুঝতে হবে যে আসলে কি এটা 3 মাসে সম্ভব কি সম্ভব না। যদি 3 মাসে সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে। আর যদি 3 মাসে সম্ভব হয়, 3 মাসের জন্য কেন এটা সম্পন্ন হয় না সেই ব্যাপারে আমাদের প্রশ্ন উঠাইতে হবে।